Star Fashion. হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ঈদ মুবারক। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। আপনাদের সাথে আছি আমি মিপা বিশ্বাস। বরাবরের মতো আজকেও কিন্তু সেটে উপস্থিত হয়েছেন আমাদের সবার পছন্দের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। শুধু কণ্ঠশিল্পী বললে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যায়। উনি কিন্তু একজন নায়কও বটে এবং সেই সাথে চলচ্চিত্র পরিচালকও বলা যায়। তো চলুন আর দেরি না করে আমাদের সবার পছন্দের একজন মানুষ, সবার পছন্দের একটা মুখ এসডি রুবেল ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ভালো। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে আপনি মানে খুব ভালোর থেকেও ভালো সব সময় থাকেন। সব সময় একটা স্মাইলি ফেস, এবং যেটা দেখলে মানে আপনার অপোজিটে যে মানুষটা থাকবে তার কিন্তু ভালো লাগা অনেক বেড়ে যায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ঈদের সময়টা আসলে সবাই জানতে চায় যে সেলিব্রিটিরা কি করছেন। সো আমরাও জানতে চাই এসডি রুবেল ভাইয়ের ঈদ কেমন যায়। না, এটা আসলে আমাদের যেহেতু ন্যাশনাল ফেস্টিভ্যাল, তো বেসিক্যালি ঈদে সবার ছুটি আছে, কিন্তু আমার কাছে মনে হয় যারা শিল্পী কিংবা যারা টেলিভিশন পারফর্মার তাদের মনে হয় ছুটি নাই। হ্যাঁ, তো ঈদটা স্বাভাবিকভাবে ঈদের দিনটা যদিও একটু সবাই চেষ্টা করে নিজের মতো করে গুছিয়ে রিল্যাক্স থাকার, বাট ঈদের আগের দিন পর্যন্ত কাজ থাকে, ঈদের পরেও প্রোগ্রাম থাকে, গানের অনুষ্ঠান থাকে বিভিন্ন জায়গায়। তো সব কিছু মিলিয়ে একটা আসলে ঈদের সময়টা শিল্পীদের জন্য আমার কাছে মনে হয় আমার মতোই সবারই একটু মনে হয় প্রাণবন্ত যায় আর কি, ব্যস্ততার মধ্যে যায়। আমার কাছে মনে হয় শিল্পীরা হয়তো বা মানে শিল্পটা থেকে বিরতিটাই নিতে পছন্দ করেন না, মানে সবসময়ই যেন এই শিল্পটাকে ঘিরে রাখতে বা মানে ঈদের দিনে আরো বেশি কাজ করতে পছন্দ করে। এরকম কি কোনো ব্যাপার আপনার মধ্যে কাজ করে যে আসলে বিরতি বলতে কিছু নেই জীবনে? না, অ্যাকচুয়ালি আসলে শিল্পীদের মানে শিল্পীদের মহত্ব একটা জায়গাতেই। হ্যাঁ, শিল্পীরা মানুষকে বিনোদিত করে। হ্যাঁ, যেটা হোস্টই হোক, আর সিঙ্গারই হোক, নায়কই হোক, পরিচালকই হোক, প্রত্যেকটা সেক্টরে মানুষই চেষ্টা করে কিন্তু মানুষকে বিনোদিত রাখার। তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো লাগার উপলব্ধি যে আমরা নিজে কষ্ট করে হলেও মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টাটা আমাদের মধ্যে থাকে। আপনি এই যে একজন মাল্টি ট্যালেন্টেড পারসন, আপনার আসলে মানে ইচ্ছাটা শুরু কোথায় ছিল? অভিনয়ে নাকি পরিচালনার জন্য, নাকি আসলে গান করা? মানে শুরুর ইচ্ছাটা কি ছিল? না, অ্যাকচুয়ালি আসলে যখন আমি ছোট ছিলাম, ক্লাস 6-7 থেকেই তো গান প্র্যাকটিস করি। সাথে সাথে আমি চাঁদপুরে অনন্যা গ্রুপ থিয়েটারের মেম্বারও ছিলাম ক্লাস 9 থেকে। আচ্ছা। তো অ্যাট দি সেম টাইম আমি অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট কিন্তু আমি 2 বার খেলেছি। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ। তো এটা কিন্তু জানা ছিল না। এটা অনেক টিভিতে আমি বলেছি। তো মানে যেটা বলার আগ্রহ ছিল সেটা হচ্ছে যে গানটাই স্টার্ট করেছিলাম, কিন্তু আমি খেলাধুলাও ভালো ছিলাম, পাশাপাশি আমি গ্রুপ থিয়েটার করতাম। তো আসলে যে কারণে বলা যে মানুষের লাইফটা কোথায় যাচ্ছে আসলে, এটা আমার কাছে মনে হয় কমপ্লিটলি ব্লেসিংস অফ অলমাইটি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডিরেকশন অফ অলমাইটি, বিকজ আমি আসলে কখনো ভাবিনি যে এই কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে আমি গায়কই হবে আমার পেশা। হ্যাঁ, কিংবা এখন নায়ক এবং পরিচালক হিসেবে কাজ করছি, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছি, গীতিকার হিসেবে কাজ করছি। তো এতগুলো মাধ্যমে কাজ করছি যে এই যে কেমিস্ট্রিতে পড়ে যে এই যে কালচারাল লাইনে আমি এতগুলো কাজে জড়িয়ে যাব, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করছি। হ্যাঁ, তো এগুলো আমি কখনোই ভাবি নাই। তো সো আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা আসলে টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় গড গিফটেড। এতক্ষণ ধরে এত চমৎকার আমার পছন্দের একজন সিঙ্গার আমার সামনে বসে আছেন, এবং যার গান আমরা মানে পুরো বাংলাদেশ এক মানে এখন পর্যন্ত মানে এক নামে এক কথায় যার প্রত্যেকটা গান আমরা বলতে পারি, সেরকম একটা মানুষের সামনে বসে থেকে আসলে 2 লাইন গান বা একটা গান না দেখাটা আমার মানে একেবারে অতৃপ্ত লাগছে। কোন গানটা দেখবো? শাবনূরের সাথে যে গানটা করেছিলাম, এভাবেই ভালোবাসা হয়, সেই গানটা, মুভির একটা গান দেখা যেতে পারে। দর্শক চলুন আর দেরি না করে এসডি রুবেল ভাইয়ার চমৎকার এই গানটা দেখে নেওয়া যায়। ওয়াও, অনেকদিন পরে আপনার এই গানটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো।
এখন আমি জানতে চাচ্ছি আসলে এই যে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস.ডি. রুবেল, সেখান থেকে একজন নায়ক হয়ে ওঠার যে জার্নিটা, এটা কিভাবে শুরু হলো? ফার্স্ট তো নায়ক হয়েছি 11 সালে, শাবনূরের সাথে যেটা ছবি রিলিজ হয়েছে। তো এর আগে এহতশাম সাহেব 2000 সালে আমাকে ফার্স্ট উনি বলে 2000 সালের দিকে সম্ভবত উনি আমাকে বলেছিল, এবং ফার্স্ট ছবিটা পরিচালক কিন্তু মন্তাজুর রহমান আকবর, আচ্ছা আচ্ছা। উনিও বলেছিল ওই সময় 2001-2 দিকে। তো আমি তখন বললাম, দেখেন আমি গানে নতুন, আমার গানগুলো এখন ভালো বাজারে আবেদন সৃষ্টি করছে, তো আমাকে এখন আপনারা দয়া করে, আর অনেকেই বলেছিল, গাজী মাজহারুল আনোয়ার বলেছিল, তারপর রায়হান মুজিব সাহেব বলেছিল, সব নামকরা ডিরেক্টররাই আপনাকে বলেছিল। বলেছেন। তো আমি সবার কাছে বিনয়ের সাথে, এহতশাম সাহেব যখন বললো স্পেশালি, তখন ওনার কাছে আমি হাত জোর করে মাপ চেয়েছিলাম যে আমি আসলে এখন গানই করতে চাই। আমার কাছে মনে হয় এটাও আমার একটা টার্নিং পয়েন্ট, বাই দি ব্লেসিংস অফ অলমাইটি, যে আমি যে ওই সময় ওনার মতন একজন গুণী এবং সম্মানী লোককে বিনয়ের সাথে আমি যে না করতে পেরেছিলাম যে আমি এই মুহূর্তে গান নিয়ে থাকতে চাই, দুই নৌকে পাড়া দিতে চাই না। এবং উনি আমাদের চোখ বড়, ওনার তো অনেক বড় বড় চোখ, তো উনি আমাকে বললো যে আমি বললে তো আমার কাছে তো কত ছেলে মেয়ে ঘুরে, তুমি ছবি করতে চাও না? মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজেকে নিজের গল্পের নায়ক করে ভেবে নেয়, বা কখনো স্ক্রিনের সামনে হোক বা পেছনে হোক নিজেই কিন্তু নিজের গল্পের নায়ক বা নায়িকা, এটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় যে একটা স্বপ্ন। না, তারপরও এহতশাম সাহেব তো বাংলাদেশে বাংলা চলচ্চিত্রের আসলে মোগল ওনাকে বলা চলে। তো উনি তো আসলে অনেক ছবির, অনেক নায়ক নায়িকার জন্মদাতা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। তো ওনাকে আমি খুব বিনয়ের সাথে বলেছিলাম, পরবর্তীতে অনেক ডিরেক্টররাই বলল, তখন সবার কাছেই এরকমভাবে মাপ চেয়েছি। কিন্তু 2010 সালে যখন শুটিংয়ের আগে, তখন প্রডিউসাররা আমার বলল, আপনি তো এখন 1200 গানের গায়ক, সো এখন তো আপনার আর পিছনে নতুন কোনো সিঙ্গারের তকমা দেওয়ার সুযোগ নাই। অডিও ইন্ডাস্ট্রিতে তো বাংলাদেশে তখনও কারো 1200 গান ছিল না, এখন আমার 1400 গান হয়েছে। তো এখন পর্যন্ত 1400 গান অডিও ইন্ডাস্ট্রিতে আর কারো আছে কিনা আমার জানা নাই। তখন আমি ভাবলাম যে এখন মনে একটা এক্সপেরিমেন্ট করা যায়, যেহেতু 1200 গান করেছি। তখন আসলে আমি রাজি হলাম। আবার শাবনূর আমার অনেক বেদনা ভরা আমার জীবন গানটার ভক্ত ছিল, তো ওনাকে বলল, উনি তখন নাম্বার 1 নায়িকা বাংলাদেশের। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে ডিলটা ইজ গুড, তো করলাম। ছবিটা হলেও জনপ্রিয় হয়েছিল। তারপর পরই আসলে আমার কাছে বেশ কিছু ছবিও এসেছিল, কিন্তু টু বি ফ্রাঙ্ক উইথ ইউ, যে আমি যেটা চেয়েছিলাম, যেমনটা চেয়েছিলাম, যে বাংলাদেশে অনেকগুলো সার্কামস্টেন্সেস আমি এক্সপ্লেন করতে পারছি না বিভিন্ন কারণে। আমার কাছে মনে হয় যে পেশাদারিত্ব কিংবা শিখিয়ে নেওয়া কিংবা স্ক্রিনে একটা লোককে মানে ঠিক পর্দা যেরকমটা দেখানো দরকার সেরকম দেখানো, সেই অনুভূতিটা খুব মানে কম ক্রিয়েটরের মধ্যে কাজ করে, বিভিন্ন কারণে হতে পারে সেটা। তা আমি আসলে সেভাবে মনের মতো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। সর্বশেষ 2019 সালে আমি বৃদ্ধাশ্রমটা পেলাম। বৃদ্ধাশ্রমটা মনে হলো যে না, এটার মধ্যে একটা গল্প আছে, এটার মধ্যে একটা মেসেজ আছে, ঠিক আছে সেটা করি। তো 17 সাল থেকে শুরু হয়েছিল প্রজেক্টটা, 19 সালে সেন্সর হয়েছে, পরে তো রিলিজ হলো। এখন ফাইনালি যেটা করছি, নীলাকাশে পাখি উড়ে, বৃদ্ধাশ্রমটা আমার পরিচালনায় ছিল এবং নীলাকাশে পাখি উড়েটা আমার পরিচালনায় কাজ চলছে। ওয়াও, তাহলে আমি না এই মুহূর্তে একটা জিনিস জানতে চাচ্ছি, যেহেতু সিনেমার কথা উঠেই আসলো, সিনেমার সেটে তো অনেক ধরনের মজার মজার স্টোরি হয়, যেহেতু লং টাইম ওখানে একসাথে থাকতে হয়, এবং যেহেতু আপনার পছন্দের নায়িকাও ছিলেন ওই মুহূর্তে আপনার সাথে, তো আপনাদের কি কোনো মজার ঘটনা বা যেটা আসলে দর্শকদের সাথে শেয়ার করতে চাচ্ছেন? মজার ঘটনা হয়েছে যে আমার কাজ করতে গিয়ে ভালো লেগেছিল, বিকজ শাবনূর সে সময় সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিল। স্বাভাবিকভাবেই মানুষ একজন গুণী অভিনেত্রীর সাথে কিংবা এক নায়িকা হলে গুণী অভিনেতার সাথে কাজ করতে চাইবে, বাট আমি তো একদম নিউ কামার অ্যাজ এ হিরো। কিন্তু শাবনূরের সাথে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে শি ওয়াজ ভেরি মাচ ফ্রেন্ডলি অ্যান্ড আসলে কোঅপারেটিভ। তো তার সাথে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম ঘটনা হয়েছে,
কখনো কখনো শাবনূরের স্টার লাইফের কিছু পজিটিভ দিক দেখেছি, কিছু নেগেটিভ দিকও দেখেছি, যেগুলো হয়তো লার্নেবল, হ্যাঁ, কিংবা রিমেম্বারেবল। তো সেগুলোই মজা লেগেছে আর কি, সেগুলি পাবলিকলি না বলাই মনে হয় বেটার আমার কাছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, সেটা না হয় নাই বা জানলাম, কিন্তু এখন জানতে চাচ্ছি যেহেতু পরিচালনা করছেন, সো পছন্দের তালিকায় যদি দুটো নাম জানতে চাই, প্রিয় অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, তাহলে কাদের নাম উঠে আসবে বাংলাদেশে? এই কথাটা আসলে উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, অনেকেই ভালো অভিনয় করেছে বাংলাদেশে, অনেকের অভিনয়ই আমার কাছে ভালো লাগে। আমাদের রাজ্জাক সাহেব ছিলেন, কিংবা আলমগীর সাহেব, অনেকের অভিনয়, আমাদের সিনিয়র সোহেল রানা সাহেব, অনেকের অভিনয় ভালো লেগেছে আমার। প্রবীণ মিত্র সাহেব, হ্যাঁ, আনার হোসেন সাহেব, ওনাদের হাসান ইমাম সাহেব আমার চলচ্চিত্রে বৃদ্ধাশ্রমে অসাধারণ অভিনয় করেছে। তো অনেকেই আছে বাংলাদেশে, অনেক গুণী গুণী অভিনেত্রী আছে, তো নাম বলে আমি শেষ করতে পারবো না। তবে একটা জিনিসে আমার কাছে খুব অভাব মনে হয় বাংলাদেশে, হ্যাঁ, যেটা হচ্ছে যে স্ক্রিন প্লের যে ব্যাপারটা চলচ্চিত্রে, সেটার কাছে মনে হয় যে সেই কাজগুলো মনে হচ্ছে যে ইদানিং ডেভেলপ হচ্ছে বেশি আর কি আগের তুলনায়। স্ক্রিন প্লে যেটা উত্তম কুমারের ছবিতে আমরা দেখতাম, উত্তম সুচিত্রার ছবি দেখে আমি মনে আছে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন টেলিভিশনে সার্ক সম্মেলন উপলক্ষে ছবি দেখাতো, বাংলাদেশে সার্ক সম্মেলন উপলক্ষে। মনে আছে আমার পথে হলো দেরি, দ্বীপ জেলে যায়, এই সমস্ত ছবিগুলো দেখে তখন মনে আছে সাদা কালো টিভিতে আমার চোখ দিয়ে পানি পড়তো। হ্যাঁ, সেই যে স্ক্রিন প্লে, সে যে আবেগ, হ্যাঁ, সেগুলো আসলে সস্তা আবেগ ছিল না। সেটা এখনো আমি দেখি, আমি শিখি। হ্যাঁ, তো এখনো দেখতে গেলে মনে হয় যে সেই আবেদনগুলো আসলে আমরা ওভারকাম আগের করা, মতো ইটস নট সো ইজি অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট উইথ ইউ। এটা কিন্তু ফিল্ম কিন্তু ডিরেক্টরস মিডিয়া। হ্যাঁ, যদিও আমরা বিভিন্ন কারণে, আমাদের আর্থিক সামাজিক বিভিন্ন অসহযোগিতার কারণে আমরা হয়তো চাইলেও ব্যাপকতা নিয়ে ডিরেকশনের জায়গা থেকে কাজ করতে পারি না। ইউ আন্ডারস্ট্যান্ড যে একটা ছবি কিন্তু অনেক এক্সপেন্সিভ ব্যাপার। সেখানে আমাদের বাজেটটা যখন খুব ক্ষুদ্র হয়, কিংবা চাহিদার তুলনায় 1/4 হয়, তখন তো আসলে এত কম্প্রোমাইজ করে তো ক্রিয়েটিভিটি জায়গাটাকে এক্সপান্ড করা, ইটস ভেরি ডিফিকাল্ট জব, ইটস নট পসিবল ইয়েট অ্যাকচুয়ালি। তো তারপরেও আমার কাছে মনে হয় যে আমি অনেক ভালো ভালো ক্রিয়েটারদের অনেক ছোট বাজেটের কাজও আমি দেখেছি, তাদের ক্রিয়েটিভিটি পাওয়ারটা অনেক ভালো ছিল। যাই হোক, আর এতগুলো প্ল্যাটফর্মে যেহেতু আপনি কাজ করেছেন, সবচেয়ে বেশি কমফোর্টেবল নিজেকে কোথায় মনে হয়েছে? না, যে আমি আদ্যপান্ত আমি আমি সঙ্গীত শিল্পী আসলে। হ্যাঁ, এটাতেই আমার সর্বোচ্চ শ্রমটুকু ব্যয় হয়েছে। আর বাকি যে কাজগুলো চলছে সেগুলো আমি জীবন থেকেই শিখেছি, সেগুলো আমি এখনো শিখছি। গানও কিন্তু এখনো শিখছি। আনটিল মাই ডেথ আই উইল লার্ন ইট, আই থিঙ্ক। হ্যাঁ, সো আই উইল বি লার্নিং ইট আনডাউটেডলি, বিকজ শিল্প সংস্কৃতির মাধ্যমটা শেখার শেষ আছে বলে এটা কেউ অবশ্যই, বলে যায়নি। ইনফ্যাক্ট আমারও আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং শিখতে পারলাম, কিন্তু ওই যে আমাদের সময়ের একটা মানে বাইন্ডিংস তো রয়ে গিয়েছে, যার কারণে আসলে গল্পটা আর বেশি দূর আগাতে পারছি না, কিন্তু আসলে গল্পটা আরো একটু বেশি করতে পারলে অনেক ভালো লাগতো। তারপরও যেহেতু কথা দিয়েছিলেন অনুষ্ঠানের শেষে একটা গান শোনাবেন, আমি আমার পছন্দের গানটাই শুনতে চাই, সবার পছন্দ, নট অনলি আমার, সেই লাল বেনারসি গানটা যদি একটু গাইতেন দুটো লাইন। লাল বেনারসি খালি গলায়, আচ্ছা যাই হোক। লা 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 রা রা দা রা 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 রে দা রা 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 রে দা রা 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 দা রা রা রা। লাল বেনারসি জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে, লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে। ওয়াও, আমি হারিয়ে গিয়েছিলাম আসলে। আমরা চাই না আপনি হারিয়ে যান, আর মানে সব সময় এত সুন্দর সুন্দর গান আপনি আমাদেরকে উপহার দিয়ে এসেছেন, এবং আশা করি ইন ফিউচার আমরা আরো আরো চমৎকার কিছু গান আপনার কাছ থেকে পাবো, এবং আপনার জন্য অনেক অনেক মানে সবার পক্ষ থেকে আসলে ভালোবাসা। কিন্তু দর্শকদের জন্য শেষ মুহূর্তে যদি দুটো কথা বলতেন। Thank you so very much, and also to the producers and other staffs. দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দোয়া করবেন, আর অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানতে চান যে ভাইয়ার নতুন গান কবে বের হবে, নতুন গান পাচ্ছি না। হ্যাঁ, বার কিন্তু হচ্ছে। হ্যাঁ, আপনার এইচডি রুবেল ফাউন্ডেশন ইউটিউবে প্রায় 9 লাখ সাবস্ক্রাইবার আছে, আপনিও সাবস্ক্রাইব করবেন। সেখানে আপনি বেল বাটন চাপবেন, তাহলে নতুন গানের রিপোর্টগুলো পাবেন। সেখানে মনে হয় নতুন নতুন গানগুলি আপনারা সবই পেয়ে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে সুন্দরভাবে ভালো ভালো গান আপনাদেরকে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আপনাদের জন্য আমি করে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ওয়ান্স এগেইন ঈদ মোবারক। ঈদ মোবারক টু ইউ অল। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের প্রিয় হোস্ট মিপা বিশ্বাস আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই চ্যানেল এস দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেল এস এর সাথে থাকুন।